বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের হোম মেনুর অধীনে যে ফন্ট এবং অ্যালাইনমেন্ট যে টুলবার আছে, এই ফন্ট এবং অ্যালাইনমেন্ট টুলবারের কাজ দেখব। এই দুইটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক্সেলে, কারণ হচ্ছে আপনি যদি এই দুইটা টুলবারের কাজ না জানেন, আপনি এক্সেলে কিন্তু অনেক কিছুই করতে পারবেন না। তো আমরা প্রথমত দেখব হচ্ছে এই যে এখানে যে অপশনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফন্ট। ফন্ট মানে হচ্ছে আপনার লেখার বিভিন্ন স্টাইল। তো আপনি চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো ধরেন আমি এখানে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে ফন্ট এখানে গেলাম। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ফন্ট এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখন ফন্ট যখন সিলেক্ট করবেন তখন এখানে কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। এটা মাইক্রোসফট ওয়ার্ড আপনারা যেভাবে করেছেন সেম ওরকমই। আর যদি আপনি চান একসাথে সবগুলো ফন্ট চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনি একসাথে সবগুলো যতটুকু ফন্ট আপনি চেঞ্জ করতে চাচ্ছেন অতটুকু জায়গা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা এখান থেকে ফন্ট অপশনে চলে যাবেন। ফন্ট অপশন থেকে চলে যাবেন হচ্ছে আপনি যে ফন্টটা দিতে চাচ্ছেন আর কি, ওই ফন্টটাতে চলে যাবেন। এখান থেকে এই ফন্টটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এই ফন্টটা কিন্তু চলে আসলো। তো এইভাবে হচ্ছে আপনারা ফন্ট চেঞ্জ করে নিতে পারেন। তারপর হচ্ছে ফন্টের সাইজ। ফন্টের সাইজ মানে হচ্ছে আপনি ফন্টটাকে কতটুকু বড় বা ছোট করবেন। তো এখান থেকে হচ্ছে 11 পিটি করা আছে, তো আপনারা চাইলে এখান থেকে 16, 18 বা তার থেকেও বেশি করতে পারেন। তো আমি এখান থেকে এটাকে 14 করলাম। 14 করার পরে আপনি চাচ্ছেন কি এটা 15 বা 17 করবেন, সেক্ষেত্রে কি করবেন, আপনারা জাস্ট এখানে 14 যেখানে লেখা আছে ওইখানে আপনার মাউস কার্সর দিয়ে ক্লিক করবেন। ক্লিক করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিয়ে কেটে আপনারা জাস্ট আপনি এখান থেকে যত সাইজের ফন্ট দিতে যাচ্ছেন, ধরেন আমি এখান থেকে 13 সাইজের দিব, আমি এখান থেকে 13 লিখে জাস্ট কিবোর্ড থেকে একটা এন্টার প্রেস করব। তাহলে হচ্ছে আমার 13 সাইজের ফন্ট এখানে চলে আসবে। এভাবে হচ্ছে আপনারা ফন্টের সাইজগুলো ঠিক করবেন। তারপর হচ্ছে ইনক্রিজ ফন্ট, এইটা দিয়েও আপনি ফন্টের সাইজ বাড়াতে পারবেন। এটাতে ক্লিক করলে ফন্টের সাইজ বাড়বে, আবার এটাতে ক্লিক করলে ফন্টের সাইজ কমবে, এই যে দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে ফন্ট বাড়ানো বা কমানো। তারপর এটা হচ্ছে বোল্ড। আপনি যতটুকু লেখা আপনি বোল্ড করবেন, আমি চাচ্ছি কি হেডিংটা বোল্ড করবো, এই জন্য হেডিংটা সিলেক্ট করলাম। শুধু হেডিং না, আপনি যতটুকু লেখা বোল্ড করবেন অতটুকু এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে বিতে একটা ক্লিক করলে বোল্ড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। বোল্ড মানে হচ্ছে গাঢ়, লেখাটা একটু গাঢ় হবে। তারপর হচ্ছে ইটালিক। ইটালিক হচ্ছে আপনার লেখাটা একটু কাত হবে, এই যে দেখতে পাচ্ছেন এরকম। এটা হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইনে ক্লিক করলে আপনার লেখার নিচে একটা আন্ডারলাইন চলে আসবে, মানে হচ্ছে লেখার নিচে দাগ চলে আসবে। এগুলো যদি আপনি আবার রাখতে না চান, আপনি ধরেন আমার এতটুকু আমার দরকার নেই, আগে যেরকম ছিল ওরকম। আবার আমরা এখানে ক্লিক করে দিব, একবার ক্লিক করলে বোল্ড, একবার ক্লিক করলে আনবোল্ড। তারপর হচ্ছে একবার ক্লিক করলে ইটালিক, একবার ক্লিক করলে নর্মাল। তো আন্ডারলাইনের ক্ষেত্রে এরকম, একবার ক্লিক করলে আন্ডারলাইন, একবার ক্লিক করলে আন্ডারলাইন রিমুভ। তো এখান থেকে আপনার আন্ডারলাইনের আরো ডাবল আন্ডারলাইন নিয়ে কাজ করতে পারেন। এখানে ডাবল আন্ডারলাইনে ক্লিক করলে আপনাদের ডাবল একটা আন্ডারলাইন চলে আসবে। আমি এটা একটু ঘরগুলোকে বড় করে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন। এইভাবে হচ্ছে আপনারা আপনাদের মতো করে আপনারা এগুলো ফরম্যাট করে নেবেন। তো আমি এখান থেকে আন্ডারলাইনগুলো তুলে দিচ্ছি। তারপর এটা হচ্ছে বর্ডার অপশন। বর্ডার অপশন মানে হচ্ছে এই যে আমাদের যে বর্ডারগুলো আছে, আমি চাচ্ছি কি আমার এখান থেকে হচ্ছে আমার এই পর্যন্ত আমার বর্ডারের প্রয়োজন নাই, এই পর্যন্ত আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি বর্ডার অপশনে গেলাম। বর্ডার অপশন থেকে আমি যদি নো বর্ডারে ক্লিক করে দিই, আমার এখানে বর্ডার থাকবে না। তারপরে ধরুন আমি এখান থেকে চাচ্ছি কি এইটার মধ্যে শুধু বর্ডার থাকবে, আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখান থেকে বর্ডার অপশনে গেলাম। বর্ডার অপশন থেকে অল বর্ডারে ক্লিক করে দিলাম, আমার বর্ডার অপশনটা কিন্তু চলে আসলো। এইভাবে হচ্ছে আপনারা আপনাদের মতো করে বর্ডারগুলো কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি ধরেন এই ঘরটাতে ক্লিক করলাম, বর্ডার অপশন আর কি কি আছে আমরা দেখি। আমরা চাইলে এই বর্ডারগুলোর কালার অ্যাড করতে পারবো। তো কালার অ্যাড করার জন্য ধরেন আমি বর্ডারগুলোকে আবার একটু শো করাই সবগুলো। এখান থেকে আমি অল বর্ডার সিলেক্ট করে দিলাম। ধরেন আপনি যতটুকু বর্ডার আপনি কালারিং করবেন অতটুকু সিলেক্ট করবেন। এইভাবে সিলেক্ট করে বর্ডার অপশনে যাবেন। বর্ডার অপশন থেকে আপনাদের এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন লাইন কালার একটা অপশন আছে, লাইন কালার অপশন থেকে আপনারা যে কোনো একটা কালার চুজ করে দিবেন। তো আমি এখান থেকে এই কালারটা চুজ করে দিলাম। করে দিয়ে জাস্ট আপনারা এইভাবে দেখেন একটা পেন্সিল চলে আসবে, পেন্সিল দিয়ে আপনারা এইভাবে ড্র করে নেবেন। দেখেন যতটুকু ড্র করবেন অতটুকু কিন্তু আপনার ওই কালারটা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কালার কিন্তু মেক হয়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে এইভাবে আপনারা চাইলে এইভাবে কালারটা করে নিতে পারেন। আবার আপনারা বর্ডার অপশনে যাবেন। বর্ডার অপশন থেকে আপনারা চাইলে এখান থেকে বর্ডার ইরেজ করতে পারেন। ইরেজ মানে হচ্ছে বর্ডার মুছে ফেলা। ধরুন আমার এতটুকু লাগবে না, আমি এতটুকু এই যে দেখতে পাচ্ছেন যতটুকু আমি ইরেজ করবো অতটুকু আমি ওইখান থেকে আমি এভাবে ঘষাঘষি করলেই আপনার কিন্তু এটা চলে যাবে। এগুলো আপনারা আপনাদের মতো করে দেখে এখান থেকে আপনারা এখানে আমাদের মূলত কাজ হচ্ছে এই যে বর্ডার, এই অল বর্ডার এবং নো বর্ডার, এই দুটারই বেশি কাজ থাকে আমাদের। আদার্স গুলো তেমন কোনো আমাদের কাজ করা লাগে না। আশা করছি বুঝতে পারছেন। তারপর হচ্ছে আমরা এখান থেকে ফিল কালার। ফিল কালার হচ্ছে আমরা যদি ফিল কালার যাই, এই যে দেখতে পাচ্ছেন একটা বর্ডার, এই যে ধরুন আমি এতটুকু এতটুকু হেডিং লিখলাম, হেডিং আমি একটা কালার অ্যাড করব। এটার জন্য হচ্ছে আমাদেরকে ফিল কালারে চলে আসতে হবে। ফিল কালারে এই অপশনটাতে এসে আপনি যে কালারটা ফিল করবেন ওই কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো আমি এখান থেকে একটু বর্ডার থেকে অল বর্ডার করে নিই।
ওকে, তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের মতো করে এখান থেকে ফিল কালার অ্যাড করতে পারবেন। আবার যদি ফিল কালার রাখতে না চান সেক্ষেত্রে আবার কালার অপশন আসবেন, এখান থেকে নো কালার করে দিলে কালারটা চলে যাবে। তারপর হচ্ছে আমাদের ফন্ট কালার। ফন্ট মানে হচ্ছে লেখার কালার, আপনি চাইলে লেখার কালার এখান থেকে যে কোনো কালার অ্যাড করতে পারবেন। এগুলো যারা এমএস ওয়ার্ড করেছেন আগে তাদের জন্য এই বিষয়গুলো খুবই ইজি। তো এখান থেকে আমি একটা কালার নিয়ে নিলাম। তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট। আমাদের এক্সেলে কিন্তু অ্যালাইনমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো কেন গুরুত্বপূর্ণ আমার কিন্তু আগের ভিডিওগুলোর মধ্যে দেওয়া আছে। কারণ হচ্ছে আপনি যখন একটা লেখা লিখবেন, আপনি লেখাটা দেখেন, আমি যদি একটা জায়গা ফাঁকা করি, আমি ধরেন এতটুকু জায়গার মধ্যে আমি একটা লেখা লিখবো, তো এটার জন্য আমি মার্সেল করে নিলাম। এখন যদি আমি লিখি এখানে এই লেখাটা লিখলাম, দেখেন আমার কিন্তু অ্যালাইনমেন্টটা হচ্ছে একদম নিচে থেকে উপরে কিন্তু আমার অনেকটা জায়গা খালি আছে। তো এখন যদি আমি এখান থেকে অ্যালাইনের কাজ যদি না জানি সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে অ্যালাইন ঠিক মতো কাজ করবে না বা আমার লেখার সৌন্দর্যটাও হবে না। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা সিলেক্ট করে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে 6 ধরনের লাইন। এখানে দেখতে পাচ্ছেন উপরে 3টা নিচে 3টা। উপরেরটা হচ্ছে আপনি এই যে লেখাটাকে আপনি পেজে এই যে আপনি যতটুকু জায়গা ফাঁকা করেছেন বা আপনি যে বক্সের মধ্যে লিখতেছেন ওই বক্সের নিচের দিকে থাকবে কিনা এটা কিন্তু দেখেন বটম অ্যালাইন করা আছে। আমি যদি থেকে সেন্টার অ্যালাইন করে দিই লেখাটা কিন্তু মাঝখানে চলে যাবে, আবার যদি টপ অ্যালাইন করে দিই সেক্ষেত্রে কিন্তু লেখাটা উপরে চলে যাবে। আর এটা হচ্ছে আমরা লেখাটা কোন পাশ থেকে শুরু করব, যদি লেফট অ্যালাইন করি লেফট থেকে শুরু হবে, যদি সেন্টার করি সেন্টার, যদি রাইট করি রাইটের থেকে। তো এই হলো মোটামুটি অ্যালাইনের কাজ। আশা করছি আপনারা অ্যালাইনের মোটামুটি ক্লিয়ার। তারপরে যদি অ্যালাইন নিয়ে কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তারপর এইটা হচ্ছে আমাদের ইনক্রিজ অপশন। আমি চাচ্ছি আমার লেখাটা একটু ডান দিকে সরাবো, সেক্ষেত্রে আমি যদি ইনক্রিজ ইন্ডেন্টে ক্লিক করি, দেখেন এই যে আস্তে আস্তে করে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। আপনি যতটা ক্লিক করবেন ততটা যাবে। আবার যদি আপনি এখান থেকে ডিক্রিজ ইন্ডেন্টে ক্লিক করেন সেক্ষেত্রে এদিকে একটু সরবে। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের অ্যালাইন এবং ইন্ডেন্টগুলো ঠিক করতে পারবেন। আর তারপর হচ্ছে আমাদের রোটেট ফন্ট, এইটা লেখাটা আমরা চাইলে রোটেট করতে পারবো। যেমন ধরুন আমাদের এই লেখাটা কিন্তু এখানে বেশি বড়, তো আমরা চাইলে এই লেখাটা রোটেট করব। রোটেট করার জন্য আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন ওরিয়েন্টেশনে যখন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনি লেখাটা কোন দিক থেকে শুরু করবেন। তো আমি চাচ্ছি কি এটা এদিক থেকে শুরু করব, এটা সিলেক্ট করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু এদিক থেকে শুরু হয়ে গেল। আমরা যদি রোটা একটু বাড়িয়ে নিই, এই যে দেখতে পাচ্ছেন এই যে। ওকে, আমরা যদি লেখাটা আবার ঠিক করতে চাই, আগের মতো করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে চলে যাব। এখান থেকে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু অলরেডি এরকম করা আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। আমরা যদি এটাকে 0 করে দিই, দেখতে পাচ্ছেন 0 করে জাস্ট আমরা এখান থেকে ওকে করে দিব, তাহলে আমাদের লেখাটা ঠিক হয়ে যাবে। এটাও কিন্তু ঠিক হয় না, আমরা সিলেক্ট করে আমরা জাস্ট অ্যালাইনটা ঠিক করে দিই, 0 ডিগ্রি করে দিই। ওকে, এই যে ঠিক হয়ে গেছে। এবার হচ্ছে আমরা আমাদের লেখাগুলো অ্যালাইনমেন্টগুলো ঠিক করতে পারবো। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এই যে অ্যালাইনমেন্টের কাজ এবং হচ্ছে আপনার এই যে ডিক্রিজ ইন্ডেন্টের কাজ এবং ফন্টের কাজ। এবং এখানে আমাদের যে মার্সেল, যেটা আমরা একটু আগে দেখলাম, মার্সেল মানে হচ্ছে আমাদের যে আমরা যে বর্ডার বা এগুলোতে কাজ করতেছি সেলগুলোকে ফাঁকা করা। আপনি যতটুকু ফাঁকা করতে চাচ্ছেন ততটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট আপনি মার্সেল একটা ক্লিক করে দিলে এটা ফাঁকা হয়ে যাবে, আবার মার্সেলে ক্লিক করলে আবার আগের মতো ভরাট হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন আমি এতটুকু মার্সেল করবো, এতটুকু সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন মার্সেল কিন্তু হয়ে গেছে। আবার যদি আমরা এখানে আবার এই সেলটাকে সিলেক্ট করে যদি আবার মার্সেলে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা আগের মতো হয়ে যাবে। আর র্যাপ টেক্সট তো আমরা আগেই দেখলাম, তারপরও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। র্যাপ টেক্সটে ক্লিক করলে, আমি যদি র্যাপ টেক্সটে ক্লিক করি দেখতে পাচ্ছেন, ধরেন আপনি এই লেখাগুলো এরকম থাকুক, আমরা যদি একটু বড় থাকে, দেখেন আমি যদি র্যাপ টেক্সটে ক্লিক করি, ধরেন আমি এগুলো একটু চাপাই দিচ্ছি, এরকম চাপাই দিচ্ছি। এখন আমরা যদি এতটুকু জায়গা সিলেক্ট করে যদি র্যাপ টেক্সটে ক্লিক করে দেখেন আমাদের এগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে যে লেখাগুলো আছে প্রত্যেকটা আলাদা আলাদা সেলে চলে আসবে। এটাই মূলত র্যাপ টেক্সটের কাজ। আশা করছি আপনারা মাইক্রোসফট এক্সেলের ফন্ট এবং অ্যালাইনমেন্ট যেই টুলবার দুইটা আছে ফর্ম মেনুর অধীনে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি এর মধ্যে কারো যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করবো, অথবা সরাসরি আমার ফেসবুক পেজের মধ্যে অ্যাড হয়ে আপনারা আমাকে ওখানে সরাসরি কোশ্চেন করতে পারেন, আমি ওখানেও আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করবো। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যদি প্রয়োজন মনে করেন আপনার কাছের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো আজকে এতটুকুই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।